আমাদের গল্পের কেন্দ্রে আছে দুই বোন, জুহি আর জুয়ং। দুজনেই রাত দিন খেটে টাকা জমিয়েছে, কারণ একটাই, একটা নিজের ফ্ল্যাট চাই। শহরের একটু ভালো জায়গায় শান্তিতে থাকবে, এই স্বপ্ন নিয়ে দুজন মিলে একটা অ্যাপার্টমেন্ট কিনল। তারা ভাবল তাদের জীবনটা এবার শান্তিময় হবে, কিন্তু ওরা ভুলেও টের পায়নি যে ওরা আসলে একটা ভুতুরে বাড়ি কিনে ফেলেছে। ফ্ল্যাটে আসার পর থেকেই শুরু হলো আসল গন্ডগোল। বিশেষ করে ছোট বোন জুহিয়ের ঘুম হারাম। কারণটা হলো ওপরের ফ্ল্যাট থেকে আসা অসহ্য আওয়াজ। শব্দটা এমন যেন ওপর থেকে কেউ হ্যামার দিয়ে বিটাচ্ছে। জুহি প্রথমে ভালো মানুষের মতো চেষ্টা করল, সে শব্দটাকে ইগনোর করার চেষ্টা করে। তারপর একদিন ডিসাইড করল এভাবে আর পারা যায় না। সে বাজার থেকে মোটা মোটা স্পঞ্জ প্যাড কিনে আনলো। প্যাডগুলো ছাদের সিলিংয়ে লাগাতে শুরু করলো, যাতে অন্তত আওয়াজটা একটু কমে। কিন্তু কোনো লাভ হলো না। আবার শব্দটা শোনা যায়, যেন ওপর থেকে কেউ ওকে খেপাচ্ছে। এবার জুহির মাথা গরম, সে আর সহ্য করতে পারল না। জুহি সাথে সাথে তার ক্যামকর্ডার বের করল। প্ল্যান ছিল এই আওয়াজটা একদম রেকর্ড করে রাখবে, তারপর উপরওয়ালার কাছে গিয়ে একদম প্রমাণ সহকারে ধরবে। জুহি রেকর্ডিং শুরু করেছে, কিন্তু পরের সেকেন্ডেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা কেমন যেন গ্রাইন্ডিং, মানে ঘষা লাগার মতো আওয়াজ আসলো, আর সেটা এলো বারান্দা থেকে। জুহি ঘুরে তাকানোর আগেই তার ফোনটা বেজে উঠল। সে তাড়াহুড়ো করে ক্যামকর্ডারটা টেবিলের ওপর রাখল, তবে এমনভাবে রাখল যে লেন্সটা সরাসরি বারান্দার দিকে তাক করা রইল। কানে ফোন ধরল জুহি, কিন্তু লাইনটা একদম চুপ। ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না। আর ঠিক তখনই ওপরের ফ্ল্যাট থেকে একটা বিশাল শব্দ, মনে হলো ছাদ ভেঙে পড়ল বুঝি। আর সাথে সাথেই পুরো বাড়ির আলো নিভে গেল। ব্ল্যাক আউট। এসব কি হচ্ছে? তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আলো আবার ফিরে এলো, যেন কিছুই হয়নি। কিন্তু ওপরের সেই আওয়াজটা তো বন্ধ হলো না। এবার জুহি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে রেডি হলো ওপরে গিয়ে একদম ঝগড়া করে আসবে। জুহি যখন দরজার দিকে যাচ্ছে, সে তখনও জানত না যে তার বারান্দায় লম্বা চুলের একটা মেয়ের ছায়া চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সেই অদ্ভুত ঘষা লাগার আওয়াজটা আবারও শুরু হলো। এরপর যা হলো তা দেখানো হয় না, শুধু বোঝা যায় জুহির কিছু একটা হয়েছে। 4 দিন পার হয়ে গেল, জুহি অফিসে যায়নি। তার কোম্পানি থেকে পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ খোঁজ নিতে শুরু করলো, আর এই খবরটা পৌঁছালো তার বড় বোন জুইয়ং এর কাছে। জুইয়ং তো তখন কোম্পানি ডরমিটরিতে থাকে, কারণ তার অফিসে ওভারটাইম ডিউটি এত বেশি যে তার আর বাড়ি ফেরা হয় না। অনেক দিন হলো বোনের সাথে তার দেখাও হয় না, কথাও হয়নি সেভাবে। এবার সে একদম তড়িঘড়ি করে ফ্ল্যাটে ফিরে এলো। ফ্ল্যাটের দরজায় এসেই জুইয়ং যা দেখল তাতে সে অবাক। দরজায় একটা নোট সাঁটানো, তাতে লেখা, বাড়ির ভেতরে কেউ যেন আওয়াজ না করে। জুইয়ং তো অবাক, এসব কি? জুইয়ং ভেতরে ঢুকেই দেখল লিভিং রুমের একদম বিশৃঙ্খল অবস্থা, যেন কেউ একটা সাইক্লোন বইয়ে দিয়েছে। আর জুহির বেডরুমের দিকে তো তাকানোই যায় না, সব কিছু এলোমেলো। জুইয়াংয়ের মেজাজ খারাপ হয়ে গেল। সে সাথে সাথে বোনকে ফোন করল, কিন্তু ফোনটা বন্ধ। জুইয়াংয়ের মনে পড়ল এই ফ্ল্যাটে আসার পর থেকে জুহি সব সময় ওপরের আওয়াজ নিয়ে কমপ্লেন করত, কিন্তু জুইয়াং তো আর সেই আওয়াজ শুনতে পেত না, কারণ জুইয়াংয়ের কানে সমস্যা ছিল। সে হিয়ারিং এইড ছাড়া ভালোভাবে শুনতেই পায় না। তাই জুহি যখন দিনের পর দিন মানসিক চাপে ভেঙে পড়ত, তখন জুইয়াং তাকে বুঝতেই পারত না। উল্টো সে রাগ করে বলতো, ফ্ল্যাট তো কিনে ফেলেছি, এখন অ্যাডজাস্ট করে থাকতে হবে। এই কথাগুলো শুনে জুহি একদম চুপ হয়ে যেত। কিন্তু এখন বোনের এই উধাও হয়ে যাওয়া আর চারপাশের এই বিশৃঙ্খলা দেখে জুইয়াংয়ের মনে একটা ভয় ঢুকে গেল। তার সন্দেহ হলো বোনের এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার সাথে নিশ্চয়ই সেই আওয়াজের কোনো সম্পর্ক আছে। জুইয়াং দেরি করল না, সে সোজা জুহির অফিসে গেল। সেখানে জুহির সব থেকে কাছের সহকর্মী কি হুনের সাথে দেখা করল। কি হুনকে সব খুলে বলল। কি হুন তখন একটা অদ্ভুত কথা বলল। সে বলল, যখনই জুহি আমার সাথে ফোনে কথা বলতো, ও সব সময় জিজ্ঞেস করত, তুমি কি কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ? কিন্তু আমি তো কখনো কিছু শুনিনি। এটা শুনে জুইয়াংয়ের সন্দেহ আরও বাড়ল। বাসায় ফিরে জুইয়াং এবার নিজের বোনের ফোনটা খুঁজে পেল। ফোনটা বন্ধ, চার্জও নেই। জুইয়াং অবাক হলো, কারণ জুহি সব সময় ফোন সাথে নিয়ে ঘুরত, আর সেটা এখন এখানে পড়ে আছে। খুবই অদ্ভুত ব্যাপার। সে ভাবল, ফোনটা চার্জ দিয়ে যদি কোনো ক্লু পাওয়া যায়। চার্জিং কেবলটা ফ্লোর থেকে তোলার জন্য যেই না সে ঝুঁকেছে, অমনি তার চোখ গেল মেঝের দিকে। সেখানে সে একটা বিশাল বিদঘুটে শ্যাওলা পড়া দাগ দেখতে পেল। এটা কিসের দাগ? সে কিছু বোঝার আগেই দরজায় শব্দ হয়। জুইয়াং জিজ্ঞেস করল, কে? উত্তর এলো, 504 নম্বর ফ্ল্যাটের লোক। কেন এসেছে সে? এসে সরাসরি জুইয়ংকে বলল, এই এত আওয়াজ কিসের? একদম চুপ থাকতে পারো না?
জুইয়ং তো অবাক। সে বলল, কয়েকদিন ধরে তো আমরা কেউই এখানে ছিলাম না, আওয়াজ আসার তো কথাই না। কিন্তু লোকটা তার কোনো কথাই শুনতে রাজি না। লোকটার চোখগুলো কেন যেন ঠান্ডা, হিংস্র। সে সরাসরি হুমকি দিয়ে বসল, যদি এই আওয়াজ বন্ধ না হয় আমি তোমাদের মুখ ছিঁড়ে ফেলব। লোকটা চলে গেল, কিন্তু জুইয়ং দেখল যে হলওয়ের একদম শেষে লম্বা চুলের একটা মেয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার শরীর হিম হয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে দরজাটা বন্ধ করে দিল। পরের দিন ফোনটা পুরোপুরি চার্জ হয়েছে, কিন্তু জুইয়ং পাসওয়ার্ড জানে না। সে ফোনটা আনলক করতে পারল না। তাই সে সরাসরি অ্যাপার্টমেন্টের সিকিউরিটি অফিসে গেল। গার্ডকে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমার বোনকে গত কয়েকদিনে দেখেছেন? গার্ড বলল, কিছুদিন আগে উনি এসে আওয়াজ নিয়ে কমপ্লেন করেছিলেন, কিন্তু তারপর আর দেখিনি। জুইয়ং তখন নিচের ফ্ল্যাটের সেই লোকটার কথা বলল, ওই লোকটা শব্দের জন্য আমাদের মেরে ফেলতে চায়। গার্ড তখন জানালো যে এই 504 নম্বর ফ্ল্যাটের লোকটা, যার নাম জুংসিম, সেও নাকি এই আওয়াজের জ্বালায় অস্থির। গার্ড জুইয়ংকে বলল, আপনি তাকে একটু বুঝাবেন। তারপর গার্ড ক্যাজুয়ালি একটা কথা বলল, যেটা শুনে জুইয়ংয়ের মনে খটকা লাগলো। গার্ড বলল, আপনাদের ফ্ল্যাট নম্বরটা তো 604, তাই প্রতিবেশীরা আপনাদের প্রতি একটু বেশি মনোযোগ দেয়। গার্ড 604 নম্বর ফ্ল্যাটে আগে কি হয়েছিল সেটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এক মহিলা এসে বলল, বেসমেন্ট থেকে পচা গন্ধ আসছে, জলদি গিয়ে দেখুন। গার্ড বেসমেন্টের দরজা খুলল, আর সাথে সাথেই দুর্গন্ধের একটা ঢেউ বেরিয়ে এলো। গার্ড তখন একটা ভয়ঙ্কর তথ্য দিল। সে বলল, 10 বছর ধরে কিছু লোক দায়িত্বজ্ঞানহীনভাবে এখানে ময়লা আবর্জনা ফেলে গেছে। জমতে জমতে এটা এখন এমন একটা নোংরা স্তূপ হয়েছে। গার্ড দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরও কিছু লোক জানালা দিয়ে আবর্জনা ভেতরে ফেলেছে। তখন সেখানে চেয়ারম্যান আসে। তার কথায় জানা গেল যে এই আবর্জনা পরিষ্কার করতে লাখ লাখ টাকা খরচ হবে, আর কেউ টাকা দিতে রাজি না হওয়ায় ব্যাপারটা ওভাবেই পড়ে আছে। একটা বিশাল নোংরা বেসমেন্ট। জুইয়ংয়ের মনে এই বেসমেন্ট নিয়ে একটা গভীর প্রশ্ন তৈরি হলো। জুইয়ং এবার একটা বড় ডিসিশন নিল। বোনকে খুঁজে বের করার জন্য সে চাকরি ছেড়ে দিল। তারপর স্থায়ীভাবে আবার সেই ফ্ল্যাটে থাকতে শুরু করল। দরজায় আবার শব্দের নোটিশ। একদিন, যেদিন তারিখটা ছিল জুইয়ংয়ের জন্মদিন, সেদিন সে একা ফ্ল্যাটে বসে আছে। টেবিলের দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। টেবিলে শুধুই কিমচি আর কিমচি। জুহি জানত যে জুইয়ং কিমচি খেতে কি পরিমাণ ভালোবাসে, তাই প্রতি জন্মদিনে সে জুইয়ংয়ের জন্য অনেক কিমচি বানাতো। কিন্তু এইবার জুহি নেই। কার সাথে এই কিমচি ভাগ করে খাবে? দুঃখের মাঝেই জুইয়ংয়ের মাথায় একটা আইডিয়া এলো। সে ভাবল, আচ্ছা, জুহি নিশ্চয়ই এমন কোনো পাসওয়ার্ড দিয়েছে যেটা সে ভুলবে না। সে তার নিজের জন্ম তারিখটা ট্রাই করল। পাসওয়ার্ড কাজ করে গেল। ফোনটা আনলক হলো। আনলক হতেই জুইয়ং দেখল ফোনের ভেতরে অনেকগুলো ভয়েস রেকর্ডিং জমা করা আছে। সে র্যান্ডম একটা রেকর্ডিং প্লে করল। রেকর্ডিং শুরু হতেই 2 সেকেন্ডের মাথায় তার কানে আওয়াজ এলো, যেন ওপরের তলায় কেউ হাঁটছে, জিনিস টানছে। এখানে একটা সমস্যা হলো। যেহেতু সে হিয়ারিং এইড পরে আছে, সে বুঝতে পারল না আওয়াজটা ওপরের ফ্ল্যাট থেকে আসছে নাকি ফোনের রেকর্ডিংয়ের ভেতরেই ছিল। পরে সে বেডরুমে গিয়ে আবার সেই রেকর্ডিংগুলো শুনতে শুরু করল। সে স্পষ্ট শুনতে পেল তার বোন জুহির কণ্ঠস্বরটা একদম হতাশায় ভরা। ভয়েসটা যেন একদম অভিযোগ করছে। জুইয়ং বুঝতে পারল জুহি সেই সময় কতটা বিপর্যস্ত ছিল। এরপর যা শুনল তাতে তার গা কাঁটা দিয়ে উঠল। রেকর্ডিংয়ের মধ্যে তার বোনের কণ্ঠস্বরের সাথে অন্য কারো কণ্ঠস্বর যেন মিশে আছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না সেই লোকটা কি বলছে। জুইয়ংয়ের মনে হলো সেই কণ্ঠস্বরটা যেন ঠিক তার কানের পাশেই কথা বলছে। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। পরের মুহূর্তেই সে অনুভব করল তার বোন জুহির কণ্ঠস্বর যেন তার কানের কাছে ফিসফিস করছে। জুইয়ং প্রচণ্ড ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর আবার কলিং বেলের শব্দ। জুইয়ং কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু এবার সে দরজার বাইরে থেকে যা শুনল তাতে তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে পরিষ্কার শুনতে পেল তার বোন জুহির কণ্ঠস্বর, আর সে বারবার একই কথা বলে যাচ্ছে। জুইয়ংয়ের ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগল না। সে দরজা খুলতে রাজি হল না। সে দরজার পিফল দিয়ে উঁকি মারল। বাইরে যে ফিগারটা দাঁড়িয়ে আছে তার চোখ দুটো কেমন যেন কালো, অস্বাভাবিক। এটা তার বোন জুহি না। ঠিক তখনই সেই অদ্ভুত ঘষা লাগার আওয়াজটা আবার শুরু হলো, আর তার সাথে মিশে গেল একটা কান ফাটানো তীক্ষ্ণ শব্দ। জুইয়ং এই টর্চার সহ্য করতে পারল না। সে ফ্লোরে লুটিয়ে পড়ল। পরের সেকেন্ডেই সে ঘুম থেকে উঠল। এতক্ষণ যা ঘটল সেটা শুধুই একটা দুঃস্বপ্ন ছিল। এর কিছুক্ষণ পর জুহির সেই সহকর্মী কিহুন এলো জুইয়ংয়ের সাথে দেখা করতে। কথা বলতে গিয়ে জুইয়ং জানল আসলে কিহুন জুইয়ংয়ের সহকর্মী ছিল না, সে ছিল জুইয়ংয়ের বয়ফ্রেন্ড।
গত 6 মাস ধরে তারা দুজন গোপনে ডেটিং করছিল, কিন্তু কিহুন গত কদিন ধরে জুইয়ংয়ের কোনো খোঁজ পাচ্ছিল না, তাই সে সাহায্য চাইতে এসেছে। দুইজন মিলে এবার একটা সিদ্ধান্ত নিল আরও ভালোভাবে খোঁজ নিতে হবে। তারা দুজন লোকাল ডিস্ট্রিক্ট অফিসে গেল। সেখানে তারা এক অফিসারের সাথে কথা বলল। অফিসার একটা ভয়ঙ্কর তথ্য দিল। কয়েক মাস আগে এই 604 ফ্ল্যাটে যে মহিলা থাকতেন তিনিও নাকি ঠিক একই রকম আওয়াজ নিয়ে কমপ্লেন করতেন। শুধু তাই না, তিনি নাকি ভূত দেখতে পাওয়ারও দাবি করেছিলেন। এর কিছুদিন পর সেই ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হলো। দরজা ভেঙে দেখা গেল মহিলাটি আত্মহত্যা করেছেন ফাঁসি দিয়ে। এই কথা শুনে জুইয়ংয়ের সারা শরীর কেঁপে উঠল। সে কল্পনা করল এই ফ্ল্যাটেই সে খাচ্ছে, ঘুমাচ্ছে, আর এখানেই কিছুদিন আগে একটা ঝোলানো লাশ ছিল। গা ছমছম করে উঠল তার। কিহুন জুইয়ংয়ের সাথে তার ফ্ল্যাটে ফিরে এলো। এবার তারা দরজায় যা দেখল তাতে জুইয়ংয়ের রাগ আরও বেড়ে গেল। দরজায় একটা বিশাল নোট সাঁটানো। আবারও সেই এক কথা, বাড়ির ভেতরে একদম চুপচাপ থাকবি, না হলে সোজা মেরে ফেলব। জুইয়ং নিশ্চিত যে এটা সেই নিচের 504 ফ্ল্যাটের জুংসিমের কাজ। কিহুন তখন জুহির নিখোঁজ হওয়ার ফ্লায়ার বানাতে শুরু করল। এদিকে জুইয়ং পুলিশের একটা কল পেল। পুলিশ জিজ্ঞেস করল, কোনো নতুন কিছু জানতে পেরেছেন কি? জুইয়ং সাথে সাথে জুংসিমের হুমকির কথাটা পুলিশকে জানালো। সে জোর দিয়ে বলল, আমার বোন উধাও হওয়ার পেছনে নিশ্চয়ই এই লোকটার হাত আছে, ওকে সন্দেহ করুন। কিন্তু পুলিশ জানালো, শুধু সন্দেহের বশে তো জুংসিমকে অ্যারেস্ট করা যায় না, কোনো প্রমাণ দরকার। পুলিশ আরও একটা তথ্য দিল। অ্যাপার্টমেন্টের কাছেই একটা সিসিটিভি ক্যামেরা ছিল। তারা সেটা চেক করেছে এবং ক্যামেরায় দেখা গেছে জুহি কখনোই বিল্ডিং থেকে বের হয়নি। জুইয়ং তখন তার সন্দেহের ব্যাপারটা আরও জোরে সোরে বলল, আমার বোনের ফোন, পার্স সবই তো বাসায় আছে। সে বাইরে যায়নি মানে তাকে এই বিল্ডিংয়ের মধ্যেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর আমার সবচেয়ে বেশি সন্দেহ জুংসিমের ফ্ল্যাটকে। প্লিজ আপনারা তার ফ্ল্যাটে গিয়ে আরও ভালোভাবে খুঁজে দেখুন। কিন্তু পুলিশ তাকে একই কথা বলল, প্রমাণ ছাড়া তারা জুংসিমের ফ্ল্যাটে সার্চ ওয়ারেন্ট নিয়ে ঢুকতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই দরজার কলিং বেল বাজল, আর জুইয়ং দেখল সেই জুংসিম, 504 ফ্ল্যাটের লোকটা। কিহুন এবার সামনে এগিয়ে গেল জুংসিমের মুখোমুখি হতে, আর জুইয়ং একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকল। কিহুন দরজা খুলতেই জুংসিম দেখল ভেতরে একজন পুরুষ। সাথে সাথে জুংসিমের চেহারা পাল্টে গেল। তবে সে ভেতরের দিকে একবার তাকিয়ে গেল, যেন সে বুঝে গেছে জুইয়ং ভেতরেই আছে। সে শুধু বলল, প্লিজ আপনারা একটু শান্ত থাকুন, আর একটাও কথা না বলে সে ঘুরে চলে গেল। কিন্তু জুংসিম যখন 504 ফ্ল্যাটের দরজার সামনে পৌঁছালো তখন সে একটা কাজ করল। সে একটা লুকিয়ে রাখা ছুরি বের করল। মনে হলো আওয়াজের চাপ তাকে একদম পাগলের শেষ সীমায় নিয়ে গেছে। জুইয়ং তখন বোনের নিখোঁজ হওয়ার ফ্লায়ারগুলো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সব জায়গায় লাগাতে শুরু করল। ঠিক তখনই সে দেখল একটা ছোট ছেলে বেসমেন্টের জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুইয়ং কৌতূহলী হয়ে নিচে ঝুঁকে দেখল ছেলেটা কি দেখছে। ছেলেটা একটু পর উঠে চলে গেল। জুইয়ং তখন তার ফ্ল্যাশ জ্বালিয়ে বেসমেন্টের জানালার ভেতরে দেখল। ঠিক সেই মুহূর্তে তার পেছনে হঠাৎ করে জেয়ংইন চলে এলো। এই মহিলা থাকে 804 নম্বর ফ্ল্যাটে। জেয়ংইন জুইয়ংকে সতর্ক করে দিল, বলল, কমপ্লেক্সের ভেতরে তুমি এভাবে ফ্লায়ার লাগাতে পারো না। এই বছর আমাদের এখানে রিমডেলিংয়ের জন্য ভোটিং হবে। রেসিডেন্স কমিটির চেয়ারম্যান কোনো ধরনের কেলেঙ্কারি একদম বরদাস্ত করবেন না। যদি এখানে এসব গুজব ছড়ায় তাহলে রিমডেলিংয়ের অনুমোদন বাতিল হয়ে যাবে, আর আমাদের হাউজিংয়ের দাম একদম কমে যাবে। জুইয়ং অবাক হয়ে তাকিয়ে রইল। জুইয়ং বাসায় ফিরে তার বোনের নিখোঁজ ফ্লায়ারটার দিকে তাকিয়ে আছে, একদম শূন্য দৃষ্টিতে। তার মন তখন একদম এলোমেলো। ঠিক তখনই দরজার লকটা খোলার শব্দ হলো। দরজা দিয়ে ভেতরে ঢুকল তার বোন জুহি, সেই জুহি যে গত কয়েকদিন ধরে উধাও ছিল। কিছু না ভেবেই জুইয়ং দৌড়ে গেল বোনকে জড়িয়ে ধরতে, কিন্তু জুহি তাকে সরিয়ে দিল। জুহি কিছু কথা বলে সোজা তার বেডরুমে ঢুকে গেল। জুইয়ং দ্রুত পেছন পেছন তার রুমে গেল। কোথায় ছিলি তুই এতদিন? কি হয়েছিল তোর? কিন্তু দেখল রুম একদম খালি, কেউ নেই। সে একদম হতভম্ব, কি হচ্ছে এসব? ঠিক তখনই লিভিং রুম থেকে একটা আওয়াজ এলো। জুইয়ং লিভিং রুমে গিয়ে দেখে জুহি ওপর থেকে ঝুলছে। এবার সে বুঝল এটাও ছিল একটা দুঃস্বপ্ন। ভয় আর টেনশনে জুইয়ংয়ের বুক ধড়ফড় করছে। সে রান্নাঘরে গেল একটু পানি খাবে বলে। পানি খেতে গিয়ে সে হঠাৎ করে বারান্দার দিকে তাকালো, আর দেখল একটা ছায়া, একটা মানুষের মতো ফিগার সেখানে দাঁড়িয়ে আছে।
ভয়ে সে দৌড় দিতে চাইল, কিন্তু ঠিক তখনই জুংসিন তার দরজায় এসে হাজির। সে বারবার পাসকোড চাপার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য। জুইয়ং দেখল বারান্দার সেই ছায়াটা গায়েব হয়ে গেছে। সে দেরি করল না, রান্নাঘর থেকে একটা ছুরি নিল, তারপর সে বারান্দায় চলে গেল। সে কনফার্ম হতে চাইল কেউ ছিল কিনা। দেখল সেখানে কেউ নেই। এরপর সে পিফল দিয়ে উঁকি মারল, দেখল জুংসিম চলে গেছে। হাঁফ ছেড়ে বাঁচল জুইয়ং। এদিকে সেই জুংসিম লোকটা তখন আওয়াজের জ্বালায় একদম পাগল হয়ে গেছে। সে ফ্লোর বাই ফ্লোর পাগলের মতো হাঁটছে আর খুঁজছে কোথা থেকে আসছে এই আওয়াজ। হলওয়ের মধ্যে চিৎকার করে রাগ দেখাতে শুরু করল। সে ঘুরে দাঁড়ালো, আর ঠিক তখনই সে দেখল একটা দরজার ওপরের কোণ থেকে কেউ যেন তাকে দেখছে। সেই মুহূর্তে মোশন সেন্সর লাইট জ্বলে উঠল। সে আরও ভালোভাবে তাকালো। হঠাৎ কিছু একটা ওপর থেকে তাকে ভয় দেখালো। সে দৌড়াতে শুরু করল, আর তখনই দুর্ভাগ্যজনকভাবে একটা কাঁচের দেওয়াল ভেঙে সে নিচে পড়ে মারা গেল। পরের দিন সকালে জুইয়ং পুলিশের সাইরেনের আওয়াজ শুনল। সে দ্রুত নিচে গেল, গিয়ে দেখল মারা যাওয়া লোকটা আর কেউ না, সে হল জুংসিম। আগের দিনের সেই পুলিশ অফিসার জুইয়ংয়ের কাছে এলেন। জুইয়ং সাথে সাথে বলল, এই লোকটাই 504 ফ্ল্যাটের বাসিন্দা। আমার বোনকে খুঁজে পেতে হলে এর ফ্ল্যাট সার্চ করুন। কিন্তু পুলিশ তাকে জানালো, আমরা তো আগেই সার্চ করেছি, কিছুই পাওয়া যায়নি। কেউ লুকিয়েছিল এমন কোনো চিহ্নও নেই। পুলিশকে জুইয়ং আরও বলল, সে পাইপের ভেতর থেকেও তার বোনের আওয়াজ শুনেছে। ঠিক তখনই অ্যাপার্টমেন্ট রেসিডেন্স কমিটির হেড মানে চেয়ারম্যান সেখানে এলেন। তিনি এসে জুইয়ংকে কড়া গলায় বললেন, আর ঝামেলা করো না, আমাদের কমিউনিটির রেপুটেশন নষ্ট করো না, নয়তো কিন্তু পস্তাতে হবে। তিনি আরও একটা ভয়ানক কথা বললেন, এই 604 ফ্ল্যাটটা মনে হয় অভিশাপগ্রস্ত। যেই এখানে থাকে সেই পাগল হয়ে যায়, আর তার ওপর নিচের ফ্ল্যাটের লোকগুলো কেউ স্বাভাবিক থাকে না। জুইয়ং তার কথা বুঝতে পারল না। জুইয়ং সোজা 804 ফ্ল্যাটের জ্যাংইনের কাছে গেল ব্যাপারটা বোঝার জন্য। জ্যাংইনের বাসায় গিয়ে সে দেখল একটা ছোট্ট মেয়ে তার পিছন দিয়ে দৌড়ে গেল। জ্যাংইন বলল, ও আমার মেয়ে। এবার জ্যাংইন তাকে 704 ফ্ল্যাটের গল্প শোনাল। 704 ফ্ল্যাটে যে মহিলা থাকতেন তিনি নাকি সব সময় জ্যাংইনের বিরুদ্ধে আওয়াজ করার অভিযোগ করতেন। মহিলা প্রতিশোধ নিতে একটা চেয়ারের ওপর উঠে ফ্রাইং প্যান দিয়ে ছাদ পেটাতে শুরু করে, যেন জ্যাংইনও সেই যন্ত্রণাটা বোঝে। কিন্তু সেই আওয়াজটা ডিস্টার্ব করল 604 ফ্ল্যাটের লোকটাকে, যে এখন নিখোঁজ। রাগে পাগল হয়ে সে সোজা 704 ফ্ল্যাটে ঢুকল। একটা হাতুড়ি দিয়ে সেই মহিলাকে আক্রমণ করল, তারপর ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু মহিলাটি সাথে সাথেই মারা যাননি। শেষ মুহূর্তে তিনি বাঁচার জন্য দেয়ালে আর ফ্লোরে আঘাত করতে থাকলেন সাহায্যের জন্য, আর তার মুখ থেকে তখন দাঁতে দাঁত ঘষার একটা অদ্ভুত আওয়াজ আসছিল। কিন্তু প্রতিবেশীরা সবাই এটাকে আওয়াজ ভেবে পাত্তা দিল না, সবাই ইগনোর করল। যখন তার লাশ পাওয়া গেল তখন সবাই একজোট হলো, কারণ রিমডেলিংয়ের অনুমোদন বাতিল হয়ে যেতে পারে। তাই সবাই মিলে ঘটনাটা চেপে গেল, চুপ করে রইল। সেই দিন থেকেই 604 ফ্ল্যাটের লোকটা উধাও, কেউ জানে না সে কোথায় গেল। জুইয়ং তখন জিজ্ঞেস করল, এখন 704 ফ্ল্যাটে কে থাকে, কারণ আমি তো এখনো রোজ ওখান থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাই। জেয়ংইন ঠান্ডা গলায় উত্তর দিল, মহিলা মারা যাওয়ার পর থেকে ওই ফ্ল্যাটটা একদম খালি। জুইয়ং একদম জমে গেল, 704 ফ্ল্যাট খালি, তাহলে আওয়াজ আসে কোথা থেকে? জুইয়ং যখন নিজের বাসায় ফিরল তখন তার দরজায় আরেকটা নোট দেখতে পেল। এটা দেখে সে আরও বেশি শকড হল। সে তো এতদিন ভেবেছিল এই নোটগুলো জুংসিম লাগিয়ে যায়, কিন্তু জুংসিম তো মারা গেছে, তাহলে কে দিচ্ছে এই নোট? তবে এইবারের কাগজটা ছিল পুরো খালি। জুইয়ং যখন নোটটা ছিঁড়ে ফেলল তখন দেখল দরজার ওপর রক্ত দিয়ে কি যেন খোদাই করা হয়েছে, সেখানে তার নাম লেখা ছিল। পরের দিন জুইয়ং আবার তার বোনের ফ্লায়ারগুলো দিচ্ছিল। ঠিক তখনই অ্যাপার্টমেন্টের রিমডেলিং মিটিং চলছিল। রেসিডেন্স কমিটির হেড জুংসিমের মৃত্যুতে শোক জানাতে গেলেন। জুইয়ং ভিড়ের মাঝখান দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখ গেল মাটির দিকে। সে দেখল তার বোনের ফ্লায়ারগুলো মানুষের পায়ের নিচে পড়ে আছে। এই দৃশ্য দেখে জুইয়ং ভেতরের দুঃখ আর রাগ ধরে রাখতে পারল না। তার শরীর কাঁপতে শুরু করল। সে দ্রুত গিয়ে চেয়ারম্যানের হাত থেকে মাইক্রোফোনটা নিল আর চিৎকার করে বলল, আমার বোন এই কমপ্লেক্সে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। আমার কোনো রিমডেলিং দরকার নেই, আমি শুধু আমার বোনকে খুঁজে পেতে চাই।
চেয়ারম্যান তাকে চুপ করাতে চাইলেন। একটা তর্ক আর হাতাহাতি শুরু হয়ে গেল দুজনের মধ্যে। লোকজন এসে তাদের থামালো, কিন্তু জুইয়ং থামল না। সে চিৎকার করতে থাকলো, আমার বোনকে এই কমপ্লেক্সের ভেতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ঠিক সেই সময় কি হুন সেখানে এলো। সে এসে জুইয়ংকে টেনে নিয়ে গেল। কি হুন জুইয়ংকে একটা জরুরি কথা বলল, আমি খুঁজে দেখেছি 604 ফ্ল্যাটের লোকটা ক্যামেরায় একবারও বিল্ডিং থেকে বের হয়নি, মানে সে হয়তো এখনো এই কমপ্লেক্সের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। এই কথা শুনে জুইয়ংয়ের হঠাৎ করে বেসমেন্টের কথা মনে পড়ল, কারণ সেখানে এত পচা দুর্গন্ধ যে কেউ কোনোদিন সেখানে ভালোভাবে সার্চই করেনি। তারা দুজন সাহস করে বেসমেন্টে নামল। আবর্জনার স্তূপের মধ্যে তারা আলাদা হয়ে খোঁজাখুঁজি শুরু করল। কি হুন তার ক্যামকর্ডার দিয়ে চারপাশ ভিডিও করতে করতে খুঁজছিল। হঠাৎ আবর্জনার স্তূপের কোণে সে একটা বডি দেখতে পেল। মাটিতে একজন লোক শুয়ে আছে। লোকটা আর কেউ না, 604 ফ্ল্যাটের সেই উধাও হয়ে যাওয়া লোকটা। কি হুন দেখতে চাইল লোকটা বেঁচে আছে কিনা, কিন্তু ঠিক তখনই একটা কান ফাটানো তীক্ষ্ণ আওয়াজ তার কানে এসে আঘাত করল। পরের সেকেন্ডেই লোকটার মাথাটা গড়িয়ে কি হুনের পায়ের কাছে চলে এলো। এদিকে জুইয়ং অন্যদিকে খুঁজে কিছুই পেল না। সে কি হুনের কাছে ফিরে এলো। এসে দেখল কি হুনের ব্যবহার কেমন যেন অস্বাভাবিক লাগছে, কিছু একটা ঠিক নেই। জুইয়ং আরো ভালো করে দেখতে চাইল, কিন্তু ঠিক তখনই একটা অসহ্য চিৎকার তার কানে এলো, আর সে দেখল কি হুনের শরীরটা হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উঠল। সে ভয়ে 2 পা পিছিয়ে গেল। পরের মুহূর্তেই কিহুন পাগলের মতো জুইয়ংয়ের দিকে ছুটে এলো আর তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। জুইয়ং চিৎকার করে কিহুনের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। তার চোখ দুটো যেন হিংস্রতা আর খুনের নেশায় ভরে গেছে, মনে হচ্ছে যেন তার ওপর কিছু ভর করেছে। সেই মুহূর্তে জুইয়ং পাশে একটা পাথর দেখতে পেল, আর দেরি না করে সে সেই পাথরটা দিয়ে কিহুনের মাথায় আঘাত করল। কোনো মতে সে নিজের জীবন নিয়ে পালাতে পারল। সে দ্রুত একটা মই বেয়ে ওপরে ওঠার চেষ্টা করল, কিন্তু পেছন থেকে কিহুন তার পা টেনে ধরল। এই মুহূর্তে হঠাৎ করে চেয়ারম্যান সেখানে এসে হাজির হলেন আর জুইয়ংকে বাঁচালেন। জ্ঞান ফেরার পর জুইয়ং দেখল সে প্রপার্টি অফিসে শুয়ে আছে, তার ক্ষতগুলোতে ব্যান্ডেজ করা হয়েছে। সে অবাক হয়ে জানল তাকে যিনি বাঁচিয়েছেন তিনি হলেন চেয়ারম্যান। হেড তাকে বললেন, আমি বেসমেন্টের পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেলাম, তাই সাহায্য করলাম। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এখন বেসমেন্টে তদন্ত করছে। জুইয়ং বলল, আমি এই কমপ্লেক্সে ঘুরে দেখলাম, মাত্র 2টো বাচ্চা দেখতে পেয়েছি। একটা হলো আপনার ছেলে আর আরেকটা হলো 804 ফ্ল্যাটের জংইনের মেয়ে। এই কথা শুনে চেয়ারম্যান বলে, তার মেয়ে একটা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর চেয়ারম্যানের ছেলেটা ইশারায় বলে, এই শব্দগুলো শুনলে তুমি মারা যাবে। ছেলেটা তাকে বেসমেন্টে যেতে না করে। ঠিক তখনই জুইয়ংয়ের কাছে পুলিশের ফোন এলো। সে দ্রুত বেসমেন্টের দরজার কাছে গেল আর সেখানে গিয়ে দেখে কিহুন মারা গেছে। জুইয়ং তখন পুলিশকে বলল, আমি বেসমেন্টে একটা লোহার দরজা দেখেছিলাম, আমার মনে হয় আমার বোন ভেতরে আটকে আছে। কিন্তু পুলিশ বলল, আমরা ভালোভাবে খুঁজেছি, এমন কোনো দরজাই নেই। পুলিশ বলল, জুইয়ং মানসিক ট্রমার মধ্যে আছে, তাই এসব দেখছে। পুলিশ তাকে কড়াভাবে সতর্ক করে দিল সে যেন আর কখনো বেসমেন্টে না ঢোকে। কিন্তু জুইয়ং হাল ছাড়ার পাত্রী না। বোনকে খুঁজে পাওয়ার শেষ সুযোগটাও সে ছাড়বে না, তাই সে একাই আবার বেসমেন্টে ঢুকল। বেসমেন্টের ভেতরে ঢুকে জুইয়ং তার বোনের সেই ক্যামকর্ডার খুঁজে পেল। সে ভিডিওটা প্লে করল। ভিডিওতে দেখা যাচ্ছে জুহি 804 ফ্ল্যাটে ঢুকছে, আর সেখানে কয়েকটা ভাইব্রেশন মেশিন সেট করা আছে। ভিডিও দেখে জুইয়ং নিশ্চিত হলো এই আওয়াজগুলো আসলে জংইনই তৈরি করছিল। ভিডিওতে আরও কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। জংইন তার মায়ের গলায় কারোর সাথে কথা বলছে, কিন্তু ভিডিওতে জংইন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। এটা দেখেই জুহি বুঝে গেল জংইন কি ভীষণ বিপজ্জনক। কিন্তু ততক্ষণে পালানোর সময় শেষ। জংইন জুহিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল আর একটা কাপ ওর মাথায় ভেঙে দিল। এবার জুইয়ং বুঝতে পারল এই সব কিছুর পেছনের আসল অপরাধী হল জংইন। এরপর সে একটা হালকা আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ ধরে এগোতে লাগলো, আর শেষে গিয়ে দেখল তার বোন জুহি একটা কোণে লুকিয়ে আছে। জুহির অবস্থা একদম খারাপ, মৃত্যুর মুখে। জুইয়ং দ্রুত তাকে নিয়ে বের হতে শুরু করল, কিন্তু বেসমেন্ট থেকে বের হওয়ার পথেই জংইন তাদের জন্য অপেক্ষা করছিল। জংইনের মুখে একটা হাসি আর হাতে হাতুড়ি। সে তাদের দিকে হেঁটে আসছে। জুইয়ং দ্রুত লোহার দরজাটা বন্ধ করে দিল। তারপর বোনকে নিয়ে অন্যদিকে দৌড়ালো, কিন্তু দেখল পালানোর কোনো রাস্তা নেই। তাই সে বোনকে একটা জায়গায় লুকিয়ে রেখে জংইনের মুখোমুখি হতে গেল, একা। জংইন নিজের মুখেই স্বীকার করল 704 ফ্ল্যাটের মহিলাও তার হাতেই মারা গেছেন।
শেষমেশ জংইনের হাতুড়ির আঘাতে জুইয়ং পিঠে আঘাত পেল আর মাটিতে পড়ে গেল। জংইন তার উপর চেপে বসল, হাতুড়িটা তুলল তাকে শেষ করার জন্য। তখন জেয়ংইন বলে 704 ফ্ল্যাটের মহিলা সবসময় নাকি অভিযোগ করতেন যে জেয়ংইনের মেয়ে দৌড়াদৌড়ি করে, আওয়াজ করে। তাই জেয়ংইন তার মেয়েকে খেলতে বাহিরে পাঠিয়ে দিত, কিন্তু একটা ডেলিভারি ট্রাকের ধাক্কায় তার মেয়ে মারা যায়। জেয়ংইন এই পুরো ঘটনার জন্য 704 ফ্ল্যাটের মহিলাকে দায়ী করল। কিন্তু ঠিক সেই সময় আবার সেই ঘষা লাগার আওয়াজটা। ওপরে তাকিয়ে যা দেখল তা ভাষায় বলার মতো না। এই সুযোগে জুইয়ং লাফ দিয়ে সরে গেল। সে দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করছে। জেয়ংইন তখন দৌড়ে তার কাছে এলো, জুইয়ংয়ের কাছে ভিক্ষা চাইল তাকে বাঁচানোর জন্য। কিন্তু জুইয়ং ভুল করে 704 ফ্ল্যাটের সেই মহিলার চোখের দিকে তাকিয়ে ফেলল। সে এত ভয় পেয়ে সোজা লোহার দরজাটা বন্ধ করে দিল। 704 ফ্ল্যাটের মহিলার মতো জেয়ংইনও এবার লোহার দরজায় হাত দিয়ে আঘাত করতে লাগলো সাহায্যের জন্য, কিন্তু কোনো লাভ হলো না। এগুলো তো শুধু আওয়াজ। অবশেষে জুইয়ং তার বোনকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে এলো। কয়েকদিন পর 704 ফ্ল্যাটে নতুন এক প্রতিবেশী এসেছেন। তিনি উপহার নিয়ে জুইয়ংয়ের ফ্ল্যাটে দেখা করতে এলেন। নতুন প্রতিবেশী কিছুটা দ্বিধায় ভুগছিলেন, কারণ জুইয়ং বলে সে আর তার বোন এখানে থাকে, কিন্তু প্রতিবেশী তার বোনকে দেখতে পায় না। তিনি জুইয়ংকে দুটো উপহার দিলেন আর প্রতিশ্রুতি দিলেন, ওপরে একদম আওয়াজ করব না, সাবধানে থাকব। কিন্তু জুইয়ংয়ের আচরণটা ছিল রহস্যময়। আর এখানেই শেষ হলো 2024 সালের কোরিয়ান হরর থ্রিলার নয়েজের গল্পটা।